আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসে বার্ষিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইনোভেটিং অ্যাট স্কেল বা বিস্তৃত পরিসরে উদ্ভাবন প্রতিপাদ্যে এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামো পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জলবায়ু পরিবর্তন ইস্যুসহ নানা বিষয় স্থান পেয়েছে। স্থানীয় সময় সকাল 10টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 17তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়ন্সের এই সভায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, গিনির প্রধানমন্ত্রী আমুদে উরিবাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলোঝাস বেকতেনভে সহ 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের 1700-র বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই সভায় তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। সভা শেষে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 26শে জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। দর্শক, এই পর্যায়ে প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহে আমরা চলে যাব চীনে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সফরের সবশেষ খবর ও প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে আজকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়েছেন এবং সেখানে অংশ নিয়েছে 90টিরও বেশি দেশের 1700 ডেলিগেটস অর্থাৎ সদস্যরা। এবং সেখানে বলা হয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিষয়গুলো উঠে এসেছে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের বিষয়গুলো, এবং এইখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ কোন অবস্থানে রয়েছে এই জায়গাগুলো থেকে এবং জলবায়ুতে কি ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। ডালিয়ানে এটি ছিল প্রধানমন্ত্রী সকালে এটি অংশগ্রহণ করেছেন এবং এরপরে প্রধানমন্ত্রী চায়না রেলওয়ে, চায়না রোডস অ্যান্ড হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলেছেন, অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে কথা বলেছেন এবং 3টি পৃথক বৈঠকে তিনি অংশ নিয়েছেন। সেই বিষয়গুলোতে বাংলাদেশের সাথে চীনের সাথে বাংলাদেশ কিভাবে কাজ করতে পারে এবং এই জায়গাগুলোতে রেলওয়ে, রোডস এবং অবকাঠামোগত উন্নয়নে কিভাবে চায়না বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো উঠে এসেছে। পাশাপাশি তারেক রহমান আজকে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন এবং বিকেলে তিনি বুলেট ট্রেনে করে চলে আসবেন বেইজিংয়ে তিনি শি জিনপিং এর সাথে বৈঠক করবেন এবং শি জিনপিং এর সাথে বৈঠকে তার বেশ কিছু জিনিস প্রাধান্য পাবে এবং সেদিকেই মূল লক্ষ্য, অর্থাৎ চায়না সফরের এটি আসলে মূল আকর্ষণ, সেটির জন্য অপেক্ষা করছে। তো বিকেল বেলা যদি সন্ধ্যা নাগাদ প্রধানমন্ত্রী বেইজিংয়ে চলে যাবেন। বেইজিংয়ে সেখানে চায়নার প্রধানমন্ত্রীর সাথেও তার একটি রাতের নৈশ ভোজ রয়েছে, সেটিতেও তিনি অংশগ্রহণ করবেন। তো সব মিলিয়ে বলা যায় যে জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক উদারীকরণের বিষয়গুলো আসলে এই আলোচনার স্থান পাচ্ছে। পাশাপাশি শি জিনপিং এর সাথে যে বিষয়গুলো উঠে আসতে পারে সেটি হচ্ছে বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর, তিস্তা ব্যারেজ সহ এবং দ্বিতীয় পদ্মা সেতু সহ বেশ কিছু উন্নয়নগত বিষয়গুলো চায়না কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। প্রধানমন্ত্রী সেই বিষয়গুলো হয়তো অ্যাড্রেস করবেন, এই জন্য আমরা অপেক্ষা করছি এবং হয়তো সন্ধ্যা নাগাদ তিনি চীনে গেলে আগামীকালকে হয়তো শি জিনপিং এর বৈঠকগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট এস.এম. আসাদুর রহমান জয়। জয়, যেমনটি বলছিলাম যে গতকাল নওগাঁয়ে পুশিনের যে চেষ্টা হয়েছে, এখন এই মুহূর্তে আসলে পুশিন নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? শোভন, আপনি জানেন গতকাল নয়, আজকে ভোর রাত 4টার সময় বিএসএফ 9জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করেছে। বিজিবির কঠোর অবস্থান এবং প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়েছে এবং তারা যাদেরকে পুশিন করার চেষ্টা করছিল তাদেরকে ছেড়ে দিয়ে তারা ভারতীয় অভ্যন্তরে চলে গেছে। বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে আছে কঠোর অবস্থানে এবং যে 9জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল তারা আমরা যতটুকু জেনেছি, বিজিবি যতটুকু আমাদের জানিয়েছে যে তারা নোম্যান্সল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করছেন। আর আমার সাথে কথা হয়েছে যে নওগাঁ 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান মাসুমের সঙ্গে তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে ভারতীয় বিএসএফ কে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের একটা আহ্বান জানানো হয়েছে কিছুক্ষণ আগে। তারা এই বার্তাটা পাঠিয়েছেন যে তারা কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক করে এটা সমাধান করতে চায়।
কিন্তু এখনো পর্যন্ত এই সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত বিএসএফ এই চিঠির বা এই বার্তার কোনো প্রতি উত্তর এখনো বাংলাদেশে দেন নাই। তো এখন পর্যন্ত এই ছিল সীমান্তের সর্বশেষ অবস্থা। আর বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বিজিবির অধিনায়ক বলেছে যে কোনো মূল্যে পুশিন ঠেকানো হবে এবং যে এই পুশিনের ব্যাপারে জিরো টলারেন্স বাংলাদেশ ঘোষণা করেছে এবং কোনো অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি জারি করেছেন। এই ছিল আমার কাছে শোভন মানে নওগাঁ থেকে সর্বশেষ। দর্শক, নওগাঁ থেকে পুশিনের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী SM আসাদুর রহমান জয়। বর্ষার শুরুতেই ভাঙনের কবলে পড়েছেন ফরিদপুরের পদ্মাপাড়ের মানুষ। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে পদ্মার তীরবর্তী অসংখ্য বসতভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা। হুমকিতে রয়েছে শত শত বাড়িঘর, ফসলি জমি, স্কুল, মসজিদ সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। শেষ সম্বল হারানোর শঙ্কায় এসব মানুষ সরকারি পদক্ষেপের দিকে চেয়ে আছেন। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্টে বিস্তারিত। এই চিত্র ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি গোলটাঙ্গি এলাকার। পদ্মার করাল গ্রাসে বিলীন হচ্ছে নদীপাড়ের মানুষের ফসলি জমি, রাস্তাঘাট, বসতভিটা, সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। প্রমত্তা পদ্মা নদীতে এরই মধ্যে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর। হুমকিতে রয়েছে বসতবাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না, ফলে এলাকার মানুষ এখন ভাঙন আতঙ্কে দিনরাত পার করছেন। এই বর্ষে 7 ভাঙ্গা দিয়ে হারছি, 7 জায়গায় বাড়ি করে হারছি। তখন যদি ব্যবস্থা না করে তারা কিভাবে থাকবে? আমার নদী ভাঙে চলে গেলে আমার কোথাও বাড়ি করার কোনো জায়গা নাই। আমাকে অনেক বসত বাড়ি ভাঙে নিয়ে গেছে, অনেক লোক অর্থহীন হয়ে পড়ছে। শুনছিলাম যে গাঙ্গে ভাঙ্গা বানবি, তা তো বানলেন না। তারপরেও তো কত ভাঙে নিয়ে গেল। এবার এনে তো আমাকে থাকা দেয় দুষ্কার। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলা হচ্ছে, আর ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। আর যাদের অলরেডি নদীতে জমি ভেঙে গেছে তাদেরকে আমরা আমাদের দুর্যোগ ত্রাণের যে মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের অনুদান থাকে তার আওতায় এনে কিছুটা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটার চেষ্টা করব। যদি ভাঙনের তীব্রতা বাড়ে এবং জনগণের জানমাল, সহায় সম্বল, রাস্তাঘাট, স্কুল কলেজ এইগুলো যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেখানে আপৎকালীন ব্যবস্থা নেব। পদ্মা তীরের বাসিন্দাদের দাবি তাদের ভিটামাটি রক্ষায় নদী ভাঙন রোধে টেকসই স্থায়ী ব্যবস্থা নেওয়া হোক। এনটিভি নিউজ ডেস্ক। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্র সহ 4 আসামিকে জামিন দিয়েছেন আদালত। সকালে ঢাকার শ্রম আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আগামী 26শে জুলাই পর্যন্ত আদালত তাদের এ জামিন মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বনানীতে সাজিদুল ইসলাম শুভ্রের বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। ভোরে তাকে গ্রেফতার করা হয়। সকালে আদালতে প্রেরণ করা হলে তাদের জামিন মঞ্জুর করা হয়। শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় পুলিশ গ্রেফতার করে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন লিওনেল মেসি। মাঠের পারফরমেন্সে যেমন ইতিহাস গড়েছেন তেমনি যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আর্জেন্টাইন মহাতারকার 39তম জন্মদিনে তার প্রভাব ও অর্জন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। যুক্তরাষ্ট্রে ফুটবলকে বলা হয় সকার। দীর্ঘদিন ধরে বেসবল, বাস্কেটবল ও আমেরিকান ফুটবলের ছায়ায় থাকা এই খেলাটি নতুন মাত্রা পেয়েছে লিওনেল মেসির আগমনের পর। 2023 সালে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর থেকে শুধু ক্লাব নয়, পুরো লিগের জনপ্রিয়তাই বেড়ে যায় কয়েক গুণ। স্টেডিয়ামে দর্শক উপস্থিতি, টিকিট বিক্রি, টেলিভিশন দর্শক ও সামাজিক যোগাযোগ মাধ্যম সব ক্ষেত্রেই দেখা যায় মেসি প্রভাব। মেসি এবং এই যে ওয়ার্ল্ড কাপ মিলিয়ে ইউএসএতে সকারটা একটু জনপ্রিয় হচ্ছে। মেসির মতো একটা গ্লোবাল স্টার মায়ামির জন্য খেলতেছে, আমেরিকার মধ্যে এখন পোলাপান্না সবাই কিনতেছে মেসি জার্সি, খুব পপুলার। সো অবশ্যই মানে আমাদের মতোই, আমাদের বাংলাদেশের মতোই এখন আমেরিকানরাও আস্তে আস্তে ফুটবলটা এনজয় করতেছে, আনন্দ পাইতেছে। সকার সবাই লাইক করে। এখানে আমরা বাংলাদেশে তো আমরা ফুটবল বলি, এখানে তার ফুটবল বলে না, এখানে সকার বলে। সো হ্যাঁ, আমার ফ্রেন্ডরা আছে যারা বিদেশি, যারা ফ্রেন্ডরা ওরা সবাই মেসিকে চিনে, রাইট? ওরা হ্যাঁ সবাই আর্জেন্টিনাকে লাইক করে, অনেক টিমই আছে। 1987 সালের 24 জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেয়া মেসি আজ 39 বছরে পা রেখেছেন। 2 দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করা এই তারকা জিতেছেন রেকর্ড সংখ্যক 8টি ব্যালন ডিওর।
ক্লাব ও জাতীয় দলের হয়ে তার ট্রফির সংগ্রহ ঈর্ষণীয়। লিওনেল মেসির আগমনের পর 3 বছরে যুক্তরাষ্ট্রের ফুটবল বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে, আর 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় পোস্টার বয় লিওনেল মেসি নিজেই। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, যুক্তরাষ্ট্র। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।